দেখেন ইন্ডিয়ার সঙ্গে আমরা যখনই খেলি আমাদের কিন্তু একটা এমন একটা আশা থাকে যে আমরা আমরা যাইও ওই পর্যন্ত, সো ফিনিশটা হয়তো বা করতে পারি না। তো আই হোপ যে আমরা ওই ফিনিশটা এবার করতে পারবো আর পাকিস্তানকে হারানোটা সম্ভব। মিরাজ ভাইস ক্যাপ্টেন মানে করা হয়েছে, আপনার ক্যাপ্টেন ছিল, মানে এটা তো দলের জন্য ভালো হবে, ও তো আগে থেকে ক্যাপ্টেন্সি করেছে, মানে এরকম বিগ একটা ইভেন্টে মিরাজ ভালো হবে। দেখেন না ন্যাশনাল টিমে অনেক সিনিয়র প্লেয়াররা আছে, মুশফিক আছে, রিয়াদ আছে, ওরা সবসময় এরকম ক্রাঞ্চ মোমেন্টে ওদের থেকে অ্যাডভাইস আসে এবং সালাউদ্দিন ভাই টিমের সঙ্গে আছেন, ফিল সিমন্স আছে। সো আমি এইবার ন্যাশনাল টিমের এনভায়রনমেন্টটা খুবই চমৎকার ছিল, ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট খুবই পজিটিভ ছিল এবং সবাই ফুরফুরে একটা মেজাজে ছিল। সো এই জিনিসগুলো আপনি যখন একটা এরকম বড় ধরনের টুর্নামেন্টে যান এই জিনিসগুলো ম্যাটার করে, যে এই জিনিসটা খুব ভালো আছে। এবং মিরাজের অবশ্যই যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, ভালো হোক খারাপ হোক, আমরা হয়তো ফাইনালে যেতে পারিনি, কিংবা আমরা যেভাবে করে এসেছি দলটা নিয়ে মিরাজের অনেক অবদান ছিল। সো মিরাজের ওই এক্সপিরিয়েন্সগুলো তো অবশ্যই কাজে লাগবে। ন্যাশনাল টিমের বিষয়ে পরেই আসি, আপনার টিম নিয়ে যদি কথা বলি, বিপিএল এর টিমটা কেমন হতে যাচ্ছে এবং যেহেতু আপনি এখন ফোকাসে আছেন অ্যাজ এ কোচ, মানে কেমন চ্যালেঞ্জ থাকতে পারে? না, চ্যালেঞ্জ তো সবসময় থাকে, কিন্তু আমার টিমটা এবার মাশাআল্লাহ প্রাইম ব্যাংকে আমরা ভালো একটা টিম করতে পেরেছি। ইয়াং একটা সাইড, আমার নাইম শেখ আছে, জাকির হাসান আছে, দীপু আছে, হাসান মাহমুদ আছে, আরও ধরেন আরাফাত সানি, অপু, খালেদ। সো মোটামুটি আমাদের একটা ভালো টিম হয়েছে। সো শামীম পাটোয়ারি আছে, ইরফান শুকুর, সাব্বির হোসেন। সো ধরেন টিমটা ভালো হয়েছে, রিশাদ আছে। সো মোটামুটি ভালো একটা টিম করতে পেরেছি। এখন ধরেন ওই চ্যালেঞ্জ প্রিমিয়ার লিগের সময় একটাই থাকে, সেটা হচ্ছে রোজার সময় খেলা আর ওই গরমের মধ্যে খেলা। সো এই একটা চ্যালেঞ্জ থাকে, কিন্তু আমি লাস্ট ইয়ারও আমার শাহিনপুকুর যেভাবে আমরা খেলেছি প্লেয়ার থেকে ওরকম কোনো কমপ্লেন ছিল না। সো এবারও আশা করব যে কমপ্লেন ছাড়াই আমি প্লেয়ারদেরকে পাবো এবং মানে ইনজুরি ছাড়া আমার একটা সিজন কাটাতে পারবো। এবার মোহামেডান, আবাহনী, আপনার দল সাথে রূপগঞ্জ ভালো করছে, মানে হচ্ছে বেশ কয়েক দল আছে যে হয়তো বা 21-22 মানে ক্লোজ। আগে হতো কি আম্পায়ারিং হোক, ভেন্যু ঠিক করা হোক, একটু সুবিধা পেতো, কোনো দলগুলো পেতো না, মানে চালিয়ে থাকতো। কিন্তু এবার হচ্ছে একদমই ইভেন্ট টিমের মতো হচ্ছে, আম্পায়ারিং ভালো হওয়ার একটা আশা দেখা গেছে। এবার কি মনে হয় যে সব দলের ইকুয়াল সুযোগ থাকবে? না দেখেন, আমি তো কখনো আম্পায়ারিং নিয়ে মানে ওরকম অ্যাডভান্টেজ আমি পাই নাই, কিংবা এরকম আম্পায়ারিং এর মান আমাদের দেশে ভালো হয়েছে। হ্যাঁ, আপনি কিন্তু আম্পায়াররা ভুল ডিসিশন দিতে পারে কিংবা একটা মিস্টেক হয়ে যেতে পারে, কিন্তু ওইটা ইন্টেনশনালি যে হয় সবসময় ওইটাও না। আমরা সবসময় চিন্তা করি যে একটা ভুল ডিসিশন মানে ওইটা ইন্টেনশনালি আম্পায়ার করেছে, সো এইটাও না। কিন্তু আম্পায়ারদের মান ভালো হচ্ছে ডে বাই ডে, আমি আশা করবো আরও ভালো হবে, ওনারা ভালোর দিকে যাবেন। যেহেতু সৈকত ভাই, মুকুল ভাই ওনারা একটা ভালো দিকে যাচ্ছেন, আমাদেরকে ইয়াং আম্পায়ার যারা আছেন তাদেরকে একটা লাইন দেখাচ্ছেন। সো আর বিকেএসপিতে তো খেলা থাকবেই, ভেন্যু আমাদের তো আসলে নেই ওরকম ভেন্যু ঢাকা প্রিমিয়ার লিগের জন্য। সো আশা করি ভালো টুর্নামেন্ট একটা কাটবে, আমাদের ভালো লিগ কাটবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ন্যাশনাল ডের বিষয়ে আসি, এটা হচ্ছে অনেক পেসারের সাথে কাজ করেছেন, সামনে আবার বড় টুর্নামেন্ট, মানে এখানে পেসারদের ভূমিকাটা কেমন দেখে? যেহেতু রান তো অনেক হবে, 300 রান হবে, 280 হবে, মেইন ইস্যুটা হচ্ছে বোলাররা কেমন করে। তো এখানে আপনি কিভাবে চ্যালেঞ্জ? না দেখেন, এইখানে শুধু পেসাররা না, মানে বোলিং, পুরো বোলিং ডিপার্টমেন্ট, স্পিনাররা, আপনার তিনটা ডিপার্টমেন্টই আপনার ভালো খেলতে হবে। কারণ উইকেট ফ্ল্যাট মানেই যে আপনি মানে নেমেই রান করে দিবেন সেটাও কিন্তু না, কারণ আপনার এই চ্যালেঞ্জটা সবসময় থাকবে, অপোনেন্টরাও আপনাকে নিয়ে প্ল্যান করে আসবে। সো আমরাও যদি ওরকম সুন্দর একটা প্ল্যান করে যেতে পারি এবং এটা এক্সিকিউট করতে পারি, তাহলে আমার মনে হয় চ্যালেঞ্জটা ওইখানেই থাকবে যে আমি ওই ধরনের উইকেটে ওরকম অপোনেন্টের সাথে মিড ওভারগুলোতে কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি, কিংবা ওরা যখন অ্যাটাকিং খেলছে তখন কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারছি। সো ওই চ্যালেঞ্জটা আমাদের সবসময় থাকবে এবং আমার মনে হয় বলাররা রেডি। কারণ মিড ওভারগুলোতে আপনি এরকম একটা উইকেটে এরকম অপোনেন্টের সাথে মিড ওভারে আপনি যদি উইকেট বের করতে না পারেন তাহলে আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যায় ম্যাচটা জেতা, কারণ রানটা অনেক বেশি হয়ে যায়, কিংবা আপনি যদি ডিফেন্ডও করতে চান ওইটা ইজি চেস হয়ে যায়। সো মিড ওভারে আমাদের একটা চ্যালেঞ্জ থাকবে যে আমরা কতটা ওইখানে ড্যামেজ কন্ট্রোল করতে পারি এবং অ্যাট দ্য সেম টাইম উইকেট বের করতে পারি। করণীয়টা কি? আমি এর আগেও জিজ্ঞাসা করেছিলাম শান্তকে, এখানে আমরা ওয়েস্ট ইন্ডিজে সেম জায়গাতে আমরা স্ট্রাগল করেছি, স্টার্ট ভালো হচ্ছে, 2-1 উইকেট নিচ্ছি, কিন্তু মিরাজ অথবা যে স্পিনার ছিল রিশাদ মানে ব্রেক থ্রু দেয়নি, আবার 300 রানও ডিফেন্ড করতে পারেনি। মানে আপনার কাছে কি মনে হয় যে এখানে আসলে করণীয়টা কি? বোলারদের স্ট্র্যাটেজি তো অবশ্যই আছে ন্যাশনাল টিমের, ওইটা আমি এখানে হয়তো বা একদম মানে বলতে পারবো না, বলাটা ঠিকও হবে না, কারণ এটা ন্যাশনাল টিমের স্ট্র্যাটেজি। কারণ আপনি এটা বাইরে হয়তো বা আমি কেন অন্যদেরকে জানাবো জিনিসটা, এটা ন্যাশনাল টিমের পার্সোনাল ব্যাপার, তাই। সো আর ভালো খেলতে হবে, মোট কথা। আপনি মানে ওইটা আমি পুরোটা না বললেও আপনার ভালো খেলতে হবে। একটা জিনিস জানতে চাচ্ছি, যে আমরা বেশ কয়েকটা ম্যাচে দেখছি যে
7টা উইকেট পর্যন্ত মানে নাম্বার 7 এসেও খেলা ঘুরে দিচ্ছে, মানে অন্যদের মানে আমরা জাস্ট খালি যখন টেলটাকে ধরা দরকার, মানে when it's time to get into the tail আমরা কিভাবে জানি somehow we are losing the body language or something like that, মানে জাস্ট টেলটা পর্যন্ত চলে আসছি 7 8 9 10 আসলে তখন তো ইউজ, বাট ওই জায়গাটাকে মনে হয় যে ওই জায়গায় মানে ওই সময়টা এখন ফোকাসটা বেশি দেওয়া দরকার ওই ওভারগুলোতে, যে টেলটাকে যদি একবার ধরা যায় যে যেন ওই পেনিট্রেশনটা থাকে। না আমার কাছে মনে হয় আতিফ ভাই যে আমরা ধরেন যে কোনো জায়গায় আপনি দেখবেন, আমার বিপিএলেও একটা ম্যাচ দেখেন আমরা কিন্তু চিটাগংয়ের সামনে সব ব্যাটসম্যান আউট হয়ে গেল কিন্তু লাস্টে টেইলের কাছে আমরা হেরে গেলাম, রাইট? সো আমার মনে হয় ওই সময়টায় প্লেয়ারদের ভিতরে একটু মানে ম্যাচটা শেষ হওয়ার আগেই জিতে গিয়েছি এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ চলে আসে কিংবা রিল্যাক্স হয়ে যায়। সো আপনি এরকম প্রফেশনাল ক্রিকেটে এই জিনিসটা যত কম হবে আমার মনে হয় তত ভালো। এই আমি পাবো আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে তাহলে ভাই টি20 এবং ওয়ানডে দুই ফর্ম্যাট, এখানে আসলে বোলিংয়ের ট্যাকটিক্সটা কেমন আছে? আমাদের বোলাররা কিন্তু হচ্ছে টি20 খেলে গেল প্রথমে ওইটাই আর মানে ট্যাকটিক্সটা না, এই জিনিসগুলো নিয়েই কথা হয়েছে, কারণ আপনি যখন একটা টি20 টুর্নামেন্ট খেলবেন তারপরে ওয়ানডে ফরম্যাটে যাবেন তখন কিন্তু আপনার ওই মোডটা চেঞ্জ করার একটু সময় লাগে। সো আমরা যে কয়দিনই প্র্যাকটিস করেছি আমরা এইটাই চেষ্টা করেছি যে ওই মোডটা থেকে বের হয়ে আসতে। ওয়ানডে ক্রিকেটে আপনার যেই জিনিসটা আপনি একটা ভালো জায়গায় হিট করবেন, আপনি কন্টিনিউয়াসলি আপনি সুইংয়ে যাবেন যতক্ষণ সুইং হয়। সো যেহেতু ফ্ল্যাট ট্র্যাক থাকবে সুইংটা আপনি হয়তো বা অতটা পাবেন না। সো আপনার লেন্থ ভ্যারিয়েশন কিংবা আপনি যদি অপোনেন্ট অ্যাগ্রেসিভ খেলে আপনার তখনই ডেথ ওভারের বোলিংটা শুরু করে দেওয়া, ব্লক হলে বল করা। সো এই জিনিসগুলো করতে হবে। সো এই জিনিসগুলো আমার মনে হয় প্লেয়াররা ভালো মতোই নিয়েছে। পার্টনারশিপ বোলিংয়ে কি ওই ট্যাকটিক্সটা একই থাকে, একজন উইকেট টেকিং বল করবে আরেকজন ডট করবে এরকম? বোলিং পার্টনারশিপ তো অবশ্যই লাগবে। আপনি এক সাইড থেকে দুই সাইড থেকে একই রকম বোলিং হতে হবে। আপনি এক সাইড থেকে আপনি খুব ভালো মতো আটকালেন আর এক সাইডে রান দিয়ে দিলেন তাহলে প্রেশারটা রিলিজ হয়ে যায়। সো উইকেট যদি নাও পড়ে রানের ওই প্রেশারটা যেন রাখতে পারি যে আমি বাউন্ডারি বল যত কম দিব আমার মনে হয় তত ভালো হবে। হ্যাঁ, তিনটা অপোনেন্টই মনে হয় খুবই স্ট্রং। আপনার কাছে কি মনে হয় কোন দুইটাকে, মানে দুইটা তো জিতলে আমরা সেমি মানে কোন দুইটা মানে মনে হয় যে আমাদের জন্য? দেখেন ইন্ডিয়ার সঙ্গে আমরা যখনই খেলি আমাদের কিন্তু একটা এমন একটা আশা থাকে যে আমরা মানে আমরা যাইও ওই পর্যন্ত, সো ফিনিশটা হয়তো বা করতে পারি না। তো আই হোপ যে আমরা ওই ফিনিশটা এবার করতে পারবো আর পাকিস্তানকে হারানোটা সম্ভব। নাইম হাসান একটা ওর বোলিং নিয়ে কাজ করছিল, ওর একটা ওই গ্রিপ নিয়ে, সো ওইটা নিয়ে কাজ করছিলাম। সো হি ইজ অলরাইট। ভাই মিরাজ ভাইস ক্যাপ্টেন, মানে ওরা হয়েছে আপনার ক্যাপ্টেন ছিল, মানে এটা তো দলের জন্য ভালো হবে। ও তো আগে থেকে ক্যাপ্টেন্সি করেছে, মানে এরকম বিগ একটা ইভেন্টে মিরাজ ভালো হবে। দেখেন না ন্যাশনাল টিমে অনেক সিনিয়র প্লেয়াররা আছে, মুশফিক আছে, রিয়াদ আছে, ওরা সবসময় এরকম ক্রাঞ্চ মোমেন্টে ওদের থেকে অ্যাডভাইস আসে এবং সালাউদ্দিন ভাই টিমের সঙ্গে আছেন, ফিল সিমন্স আছে। সো আমি এইবার ন্যাশনাল টিমের এনভায়রনমেন্টটা খুবই চমৎকার ছিল, ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট খুবই পজিটিভ ছিল এবং সবাই ফুরফুরে একটা মেজাজে ছিল। সো এই জিনিসগুলো আপনি যখন একটা এরকম বড় ধরনের টুর্নামেন্টে যান এই জিনিসগুলো ম্যাটার করে, যে এই জিনিসটা খুব ভালো আছে। এবং মিরাজের অবশ্যই যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, ভালো হোক খারাপ হোক, আমরা হয়তো ফাইনালে যেতে পারিনি কিংবা আমরা যেভাবে করে এসেছি দলটা নিয়ে মিরাজের অনেক অবদান ছিল। সো মিরাজের ওই এক্সপিরিয়েন্সগুলো তো অবশ্যই কাজে লাগবে।